প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার মেডিকেল লাইভ শোতে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। আপনারা রেগুলারলি প্রোগ্রাম দেখছেন এবং ভীষণ জনপ্রিয় আমাদের এই শো, এবং আপনারা ঘরে বসে কিন্তু অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারছেন। সবার ভালো হচ্ছে আমি জানি, সবাই উপকৃত হচ্ছেন জানি, এবং ঘরে ঘরে তো রোগ ব্যাধি 100টা ঘর সার্ভে করলে দেখবেন 99টা ঘরেই কেউ না কেউ কোনো না কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত। এত পলিউশন, এত স্ট্রেস, এত অ্যাংজাইটি শহরে বেশি, আমাদের শহরে বেশি, কিন্তু গ্রামাঞ্চলে একটু কম, কেননা ফ্রেশ অক্সিজেন, এত গ্রিনারি চারিদিকে রয়েছে, সবুজে ঘেরা, অনেকটাই কিন্তু আমাদের হেরফের হয়। দেখবেন বেশিরভাগ মানুষ শহরেই কিন্তু বেশি রোগ ভোগে আক্রান্ত হচ্ছেন গ্রামের মানুষের থেকে। ফ্রেশ অক্সিজেনটাও তো খুব দরকার। আর অবশ্যই আমাদের এনবিপি তো আছেই, আয়ুর্বেদ মানেই একটাই নাম আমাদের একদম মনে গেঁথে গেছে, সেটি হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে, এবং লা এলিগেন্স আমাদের একটি আলাদা উইং এনবিপির, যেখানে আমাদের স্কিনের এবং হেয়ারের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু পাওয়া যায়। লা এলিগেন্সের চুলের এবং স্কিনের জন্য বিভিন্ন প্রোডাক্ট আপনারা পাবেন, ক্লিনিকে এলেও পাবেন, এবং অবশ্যই যারা অর্ডার করবেন ঘরে বসেও পেয়ে যাবেন। হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, হেল্পলাইনে সবাই যোগাযোগ করুন, কেননা লাইভ প্রোগ্রাম যেহেতু এখন 1 ঘন্টা আপনারা কথা বলতে পারবেন ঠিকই, তারপর অবশ্যই আপনাদের হেল্পলাইন নাম্বারটায় কথা বলে নিতে হবে। আপনার কাছাকাছি কোথায় চেম্বার, কলকাতা, হাওড়া বা আদার্স, আমি সব বলে দেবো, রিসেন্ট চেম্বারগুলো কোথায় কোথায় আমাদের সবটাই বলে দেবো। আর তবেও তার পাশেও আপনারা কিন্তু প্লিজ হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন। লাইভে কথা হলো, কিন্তু তারপরে হেল্পলাইনে একটু জেনে নেবেন ডেটটা, অ্যাপয়েন্টমেন্ট টাইম ডেটটা ফিক্স করে নিতে হবে। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়, আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়, যোগা, প্রাণায়াম, মেডিটেশন সব কিছুর ব্যবস্থা আছে এনবিপিতে। একদম ফুল ট্রিটমেন্ট একটা পাবেন আপনারা সব দিক থেকে। আপনি কত তাড়াতাড়ি আপনার রোগ ব্যাধি সারিয়ে নিতে পারছেন, এটাই হচ্ছে মেন কথা। আমাদের হারিয়ে যাওয়া হাসি মুখটা আমরা ফিরে পাবো। আপনারা 983023552737 দুটো হেল্পলাইন নম্বরও লিখে রাখুন। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা থাকেন আমাদের মধ্যে, অক্লান্ত পরিশ্রম করেন চেম্বারে, এত পেশেন্ট অ্যাটেন্ড করে, তারপর টিভি শোগুলো অ্যাটেন্ড করেন আপনাদেরই জন্য। দর্শকরা ওয়েট করে থাকেন, কিছু নতুন কথা, বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে আমরা আলোচনা করি, সেগুলো শুনতে পান আপনারা টিভি পর্দায়। তো এটা ভীষণ ভালো একটা দিক। আর ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে তো প্রোগ্রাম হচ্ছেই, লাইভও হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, এবং পরে প্রোগ্রামগুলো থেকেও যায়, বারবার স্মার্টফোন থাকলেই দেখতে পাবেন প্রোগ্রামগুলো, যেহেতু ইনফরমেটিভ প্রোগ্রাম। আজকেও আছেন উপস্থিত সব ডাক্তারবাবুরাই, ঘুরিয়ে ফিরিয়ে থাকেন আমাদের শোতে। কোয়ালিফাইড ডক্টর সবাই, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসদের আমরা পাই। কিন্তু আজকে শোতে উপস্থিত অবশ্যই যিনি, তার সাথে আলাপ করাবো, এবং আজকে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। সুগার, এটিও কিন্তু ঘরে ঘরে দেখা যাচ্ছে, সুগার রোগে আক্রান্তিত হচ্ছেন ছোট বড় সবাই, মেল ফিমেল বোথ। একদম আগে তো শুনতাম একটু বয়সে হয় 40, 45, 50, এখন কিন্তু 25-30-এও দেখা যাচ্ছে। খুব অ্যালার্মিং রেটে বাড়ছে, এবং আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভীষণভাবে চিন্তিত, ইন্ডিয়াতে এত কিন্তু আমাদের সুগার বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ডাক্তারবাবু আছেন যখন, সুপরামর্শ দেবেন কেন এই রোগ হয়, সিমটমস কি, এবং কি ট্রিটমেন্ট আমাদের এনবিপিতে হয় আয়ুর্বেদে, সব কথা আমরা জানবো, সব প্রশ্নের উত্তর পাবো। আগে আলাপ করাই আমার মাননীয় অতিথি উপস্থিত স্টুডিওতে ডক্টর এস ভাদুরী। নমস্কার ডক্টর ভাদুরী, স্বাগত আপনাকে। নমস্কার ডক্টর ভাদুরী, একটু সুগার নিয়ে শুনি। সুগারের কেন এত বাড়ছে, সুগার ঘরে ঘরে কেন সুগার রোগটা ছেয়ে যাচ্ছে, একটু জেনে নি প্রথমে। দেখুন, প্রথম কথা বলবো যে আজকে কিন্তু সুগার যেটা, এটাকে আমরা একটা রোগের থেকে বেশি করে বলতে পারি, এটা একটা কন্ডিশন, একটা শরীরের কন্ডিশন, যেটা কি খুব মারাত্মক। এবং রোগ আজকাল যেটা হচ্ছে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস আমরা যেটা বলি, সেটা কিন্তু মেইনলি লাইফস্টাইল ডিজিজ হিসাবে এটাকে কিন্তু চিহ্নিত করা হয়েছে। মানে আমাদের রোগটা কিন্তু এটা আমরা নিজেরা ক্রিয়েট করি, এটা রোগটা আমাদের শরীরে আসে না, আমরা নিজেরা এটা রোগটা ক্রিয়েট করি। কিভাবে ক্রিয়েট করি? আমাদের লাইফস্টাইল যখন ঠিক না থাকে, আমাদের খাদ্য খাবার ঠিক মতো খাওয়া দাওয়াটা মেনটেন করছি না, কি খাবো কি খাবো না, কখন খাবো, এগুলো মেনটেন করছি না। তার পাশাপাশি যে আমাদের মানসিক চাপ বাড়ছে দিন দিন, স্ট্রেস লেভেল অনেক হাই হচ্ছে, সেখানে হরমোনাল চেঞ্জেস হচ্ছে, সেখান থেকে হতে পারে। আমরা রেগুলার অ্যাক্টিভিটিস করছি না নিজেদেরকে ফিট রাখার জন্য, তার থেকেও হবে। এবং আরেকটা কারণ বলবো যে যেটা আমাদের রাত্রের ঘুম, নিদ্রা যদি না হয় ঠিক মতো, অনিয়মিত নিদ্রা, ঠিক আছে, সেখানে যেখানে ঘুম ঠিক নেই, সেখানে কিন্তু বলবো যে আমাদের এই প্রবলেমটা কিন্তু সব থেকে আসছে। এই জন্যই আমরা এটাকে আজকে কিন্তু লাইফস্টাইল ডিজিজ হিসেবে চিহ্নিত করেছি। ঘরে ঘরে কারণগুলো কি ডক্টর ভাদুরী কিন্তু বলে দিলেন। ফোন নেব, আবারও আলোচনা করব সুগার বা ডায়াবেটিস নিয়ে। কি আছেন বলুন। হ্যালো
হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি হলদিয়া থেকে বলছি। হলদিয়া থেকে। আচ্ছা বলুন, কি প্রবলেম বলুন। ডক্টর ভাদুরী আছেন লাইভ প্রোগ্রামে, বলুন। বলছি একটু মানে কিছু একটু খেলে মুখটা টক টক হয়ে যাচ্ছে। একটু জোরে, কি হয়েছে আপনার? কিছু মানে খাবার একটু খেলে সঙ্গে সঙ্গে মুখটা টক হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। মুখ টক হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? হচ্ছে ধরো কিছুদিন হয়ে গেল, 2-4 মাস হয়ে গেল, কিন্তু গ্যাসের বড়ি খাচ্ছি যখন একটু কমে যাচ্ছে, আবার সেই হচ্ছে, মাথা বিষ- ঘুরাচ্ছে। আর কি ধরনের মেইনলি খাবারটা খেলে টকটা হচ্ছে বলুন তো? এই যে ধরো একটু টমেটো খেয়ে নিচ্ছি, তখন মুখটা টক হয়ে যাচ্ছে। টমেটো খেলে? টক হয়ে যাচ্ছে। টমেটো খেলে বললেন? হ্যাঁ, টমেটো তো আর আপনি সারাক্ষণ খান না, আপনি এমনি নর্মাল কোন খাবারটা খেলে? মানে যে কোনো তরকারিতে ফেললে এটাই খেলে মুখটা তখন টক হচ্ছে। তরকারি তো টমেটোটা শসাটা দিলেই একটু মুড়িতে খেলে কি কিছু সময় শসা একটু খেলে মুখ টক হয়ে যাচ্ছে। হুম হুম। শসা খেলে মুখটা টক হয়ে যাচ্ছে। শশা না, ডাক্তারবাবু বলছেন ধরুন জল খাবার, তারপর দুপুরের খাবার, ডাল ভাত সবজি মাছ যাই খান, তখনই কি এটা হয়? গ্যাস অম্বল, অ্যাসিডিটি, মুখ টক, বুক জ্বালা, এগুলো সব সময় হচ্ছে কি? হ্যাঁ, খাবারের পরে হচ্ছে। অনেকে একটু চপ মুড়ি খান, একটু তেলে ভাজা মুড়ি বা হ্যাঁ। চানাচুর মুড়ি। চপ টপ খাবার হ্যাবিট আছে? না, আমি তেলে ভাজাটা খাচ্ছি না, চানাচুরটা খাই। এই যে মুড়িটা খাওয়ার পরে মুখটা টক হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনি এবার ফোন রেখে টিভিতে শুনুন, ডাক্তারবাবু বলে দিচ্ছেন কি করতে হবে। মেইন যেটা হচ্ছে, আপনার যেটা খাবার খেলে টক হচ্ছে, এটা টমেটো খাচ্ছেন বলে টক হচ্ছে ওরকম নয় ব্যাপারটা। সাধারণত দেখবেন বেশি টক হবে আপনার যখন আপনি মিষ্টি জাতীয় মানে চিনি জাতীয় খাবার খাচ্ছেন। চিনি মানে এই যে চিনি খেয়ে নিলেন ওইরকম না, যে কোনো খাবার যার মধ্যে চিনি থাকবে। একদম চা খেলে অনেকে বলে। একদম, অনেকের দুধ চা চা খেলে হয়, খেলে দুধ চা হচ্ছে। খেলে মানে তার মধ্যে যেহেতু চিনি দেওয়া থাকে তার জন্য হয়। অনেকে দেখবেন যে ভাত খেয়েছেন তারপরে অনেক সময় দেখবেন মুখ টক হচ্ছে, কারণ ওটা কিন্তু আমাদের দেখতে হবে দুটো ব্যাপার। একটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের অম্বল হয়, যেটা বলে হাইপার অ্যাসিডিটি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এটা কখন হয়? যখন দেখা যায় ভাত খাওয়ার জন্য যে আমাদের ভেতরে যে অ্যাসিডটা কাজ করে সেটা যখন কমে আসে, সেটা যতটা দরকার ততটা নেই, সেটা কমে আসে, তখন মানে কি আমরা খাবার সাথে এমন কিছু খেয়ে ফেলি যেটা ওটা কমিয়ে দেয়। যেমন ধরুন আপনি যদি খেতে খেতে জল খান, তাহলে কিন্তু দেখবেন আপনার এই টক ভাব মুখ মুখ হয়ে যদি এটা হওয়ার মানে সম্ভাবনাটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, তার জন্য ওইরকম কিছু খাবেন না। আরেকটা মেন বলবো, প্রথমে ঘুম থেকে উঠে ফার্স্ট গরম জল খাবেন, তারপরে আধ ঘন্টা পর চাটা সব খাবেন। চা দুধ চা খাবেন না, তার মধ্যে চিনি দেবেন না, হয় একটু গুড় দিয়ে খাবেন, না হলে চিনি ছাড়া বা গুড় ছাড়া খাবেন। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে ঘুম থেকে ওঠার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করে নেবেন। ব্রেকফাস্টে কেমন খাবার খাবেন? আপনি এমন খাবার খাবেন যেগুলো আপনার সহজে হজম হয়, ঠিক আছে, হালকা খাবার। দুপুরের খাবারটা খাবেন হচ্ছে 12টা থেকে 1টার মধ্যে, এবং দুপুরের খাবার খাবেন যখন, বা সকালের খাবার খাবেন বা রাত্রের খাবার খাবেন, খাবার আধ ঘন্টা আগে জল খেয়ে নেবেন, খাবার আধ ঘন্টা পর জল খাবেন, মাঝখানে আর জল একদম খাবেন না, ঠিক আছে। তার সাথে সাথে একটু মাথায় রাখবেন রাতের খাবারটা হালকা খাবেন, অতিরিক্ত রিচ খাবেন না, মানে মাছ মাংস ডিম এগুলো রাতে যতটা কম পারবেন তত ভালো। বেশি রাতে খাবেন না, 8টা-9টার মধ্যে খাওয়া শেষ করে ফেলবেন। আবার দুপুরে যে খাদ্য খাবারটা খাচ্ছেন তাতেও তেল মশলা দেওয়া জিনিসগুলো কম রাখবেন। এইভাবে করে চলুন। আর আরেকটা কাজ করুন, এইভাবে করে চলেও যদি দেখছে, আর পায়খানাটা যাতে পরিষ্কার থাকে এটা মাথায় রাখবেন। পায়খানা যাতে রেগুলার হয়, ঠিক মাপে হয়। অল্প একটু হয়ে গেল, 2বার 3বার যাচ্ছেন, ওটা ঠিক না। একবারে গেলেন, অনেকটা হলো, বুঝবেন যে হ্যাঁ আমার পায়খানাটা ঠিক হচ্ছে, হালকা লাগবে দেখবেন পায়খানা করার পর। আর যেটা দুর্বলতা লাগছে, অনেক সময় সুগার হলে কিন্তু এই প্রবলেমটা হয়, আপনি জানতে পারছেন না আপনার হয়েছে কিনা। আপনার একটা কাজ করতে হবে, একবার আমাদেরকে ডাক্তারবাবুদের আমাদের এখানে এসে দেখান, দেখানোর পর ডাক্তারবাবুরা বলে দেবে কি কি টেস্ট করতে হবে, সেই টেস্টগুলো করবেন। অনেক সময় যদি সুগার আসে তাহলেও হয়, অনেক সময় পেচ্ছাপ থেকে যদি প্রোটিন বেরিয়ে যায় তাহলেও দুর্বল লাগে। আপনার এরকম অনেক কারণ থাকতে পারে, তো ঠিক আছে। তাই কোনটা হয়েছে আমাদের এখানে ডাক্তারবাবুদের কাছে দেখালে ডাক্তারবাবুরা বলে দেবে।
একটু পরীক্ষা নিরীক্ষা, তারপর ডাক্তারবাবুদের অ্যাডভাইস নিলেই ঠিক হবে। হ্যাঁ। এই ডক্টর ভাদুরী অনেক প্রোগ্রামেই আমি শুনেছি বলেন যে অনিয়মিত খাবার না, টাইম মেনে লাঞ্চ করুন, টাইম মেনে ডিনার করুন। অনেকেই 3টে 4টে 5টা দুপুরের খাবারটা খাচ্ছেন, রাতে 11টা 12টা 12:30 এরকম খাচ্ছেন। একটু টাইমটা মেনটেন করতে হবে। যাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি কন্টিনিউয়াসলি হয়েই চলেছে, প্রচুর ফোন পাই আমরা, লাইভে বসলেই প্রচুর ফোন। খুব কমন এটা, গলা বুক জ্বলছে, টক হয়ে যাচ্ছে মুখটা কিছু খেলেই। এবং এই যে ডাক্তারবাবু বলুন চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে, এটা একদম কারেক্ট। অনেককে আমি শুনেছি যে একদমই এরকম হচ্ছে, একটু দুধ চা খেলে, একটু লিকার চা খেলে, চিনি দেওয়া কিছু খেলে, পায়েস টায়েস খেলে, মিষ্টি খেলে মুখ টক হয়ে যাচ্ছে। এগুলো সারাতে হবে। কিন্তু আপনারা অনেকে ভাবেন কি দেখি না, 2 মাস 3 মাস একটু দেখি, টিপস তো দেনই, ডাক্তারবাবুরা সবসময় টিপস দেন। তার পাশাপাশি যদি দেখছেন 1 সপ্তাহ 2 সপ্তাহ করলেন, সেটা মেনটেন করলেন, হচ্ছে না, তখন বুঝবেন ক্রনিক কিছু ব্যাপার, জটিল কিছু ব্যাপার হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে একদম ট্রিটমেন্ট, থরো ট্রিটমেন্ট, ঠিক মতো ট্রিটমেন্টটা করা খুব দরকার। কিন্তু পরবর্তী কে আছেন ফোনে একটু দেখে নিই এবার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি কৃষ্ণপুর বলছি। হ্যাঁ, কোথা থেকে? কৃষ্ণপুর ওজন 74। হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন, ডাক্তারবাবু আছেন লাইভে। সমস্যা হচ্ছে এই যে মাঝে মাঝে পা যন্ত্রণা করে, মাঝে মাঝে কোথায় যন্ত্রণা করে? ডান পাটা। ডান পাটা। আচ্ছা, কোমরে কি ব্যথা আছে? কোমরে হালকা ব্যথা থাকে। আচ্ছা, আর আপনার কাজের মধ্যে কি পায়ের ব্যবহারটা বেশি হয়? ধরুন বেশি হাঁটা বা বেশি সাইকেল করা বা বাইক চালানো? হালকা ভারী সব নিজে করতে হয় তো। আচ্ছা, কতদিন ধরে হয়েছে প্রবলেমটা? প্রবলেমটা হচ্ছে 6 মাসের মতো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। যে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, পায়ের ব্যথা অনেক কারণে হতে পারে, ওটা একটা সিমটম। অনেক সময় দেখা যায় যে হাঁটু ক্ষয় হয়েছে, সেখান থেকে পায়ে ব্যথা আসতে পারে। কোমরের ব্যথার থেকে পায়ে ব্যথা আসতে পারে। অনেক সময় সুগারের থেকে পায়ে ব্যথা আসতে পারে। অনেক সময় নার্ভের ব্যথা হয়, যেটা সুগার থেকে হয়, ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। দেখবেন পা অনেক সময় অবশ হয়ে যাচ্ছে, পায়ের পাতা। অথবা দেখবেন পায়ের যে মানে গোড়ালির ওপরের জায়গাটা, হাঁটু আর গোড়ালির মাঝখানের জায়গাটা কামড়ায় খুব বেশি বেশি। ঠিক আছে? তো এরকম আলাদা আলাদা কারণ আছে। আপনি একটা কাজ করুন, একবারে আমাদের সেন্টারে আসুন, আপনার কাছাকাছি যেই সেন্টারটা আছে সেখানে এসে ডাক্তারবাবুদের দেখান। কিছু পরীক্ষা আছে, সেগুলো করলে আমরা বুঝতে পারবো যে কি কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে, ব্যথার সমস্যাটা। সেইভাবে আমাদের ট্রিটমেন্ট চলবে। ট্রিটমেন্ট চললে এটা দেখবেন আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর শুধু ওষুধ নয়, অনেক সময় কিন্তু দেখা যায় যে এই রোগের জন্য, এই ব্যথার যে সৃষ্টিটা হয়েছে সে কারণটা খুঁজে বার করার পর তাতে পঞ্চকর্মা থেরাপি দিতে হয়। তাহলে আপনার তার ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে রয়েছে। A to Z, মাথার চুল থেকে পায়ের নখ অব্দি যে কোনো সমস্যা। দেখলেন তো, ব্যথা যন্ত্রণা নিয়েও একজন ফোন করলেন, একজন গ্যাস অম্বল নিয়ে, আমরা সুগার ডায়াবেটিস নিয়ে আজকে আলোচনা শুরু করেছি। যে কোনো রোগ এনবিপিতে সুন্দরভাবে সারানো হয়। সব ডাক্তারবাবুরাই থাকেন চেম্বারে এবং তারা ভীষণ ভালো অ্যাডভাইস দেন এবং ট্রিটমেন্ট শুরু করেন। শুধু যে ওষুধ ইনটেক করবেন, খাবেন সেটা নয়, পাশাপাশি পঞ্চকর্মা ট্রিটমেন্ট যদি প্রয়োজন হয় সেটা বলে দেন। যোগা, থেরাপি, প্রাণায়াম, মেডিটেশন সবকিছুই কিন্তু প্রেসক্রাইব করা হয়, যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী। প্রচুর মানুষ আসেন কলকাতায় আমাদের চেম্বার, ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা। আমতলা হচ্ছে বেহালা, ঠাকুরপুকুর, জোকা, তারপরেই আমতলা। সব সাউথ 24 পরগনা, ডায়মন্ড হারবারের মানুষ আমতলায় আসছেন। আর আছে আমাদের মধ্যম গ্রামে, কিন্তু মধ্যম গ্রামেও আছে আমাদের চেম্বার। আরেকবার চেষ্টা করুন, যিনি এলেন আপনি অবশ্যই ফোন পাবেন, আমরা নিশ্চয়ই আপনাদের ফোনটা নেব এবং ডাক্তারবাবু অ্যাডভাইস দেবেন। আর শিবপুরে, হাওড়ায় চেম্বার আছে। হাওড়ায় 3টি চেম্বার, হাওড়া বেলুর, হাওড়া শিবপুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে আমাদের চেম্বার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমাদের সিএমডি ডক্টর বিনোদ শর্মা তো থাকেনি, এছাড়া সব ডক্টরসরাই ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বারে আছেন। সব জায়গায় চেম্বার ওপেনিং হচ্ছে, অনেক অনেক নতুন চেম্বার আপনাদের জন্য, যাতে আপনারা পাশেই পেয়ে যান এনবিপি কে। আর আমি বলেই দিলাম প্রথমে শুরুতে, কোয়ালিফাইড ডক্টরস যারা আছেন, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, তারা ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসদের কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের এনবিপিতে। দেখি কে আছেন, আরেকজন কেউ আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। বলুন, বর্ধমান থেকে কি সমস্যা বলুন, ডক্টর ভাদুরী আছেন লাইভে। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 33 বছর। আচ্ছা। হ্যাঁ, আমার এই
দেখা যাচ্ছে মানে এই 2 মাস মতো হয়ে গেল আমার হাঁটু প্রচন্ড পরিমাণ ব্যথা হচ্ছে এবং ফুলে গেছে। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোনো কি চোট পেয়েছিলেন বা আঘাত পেয়েছিলেন? না না সেরকম তো না, সেরকম কিছু হয়নি। আর এমনি ব্যথাটা যে হচ্ছে বসে থাকলেও হচ্ছে না শুধু হাঁটতে গেলে হচ্ছে? হাঁটতে গেলে বেশি হচ্ছে, বসে থাকলে ততটা হচ্ছে না, কিন্তু হাঁটলে প্রচুর ব্যথা করছে। একটা হাঁটুতেই হয়েছে? হ্যাঁ, একটা হাঁটুতে। আর ফুলে গেছে, জায়গাটা ফুলে গেছে, সেখানে কি গরম একটা ভাব হয়, লাল হয়ে যায়, এরকম কি দেখতে লাগছে জায়গাটা? হ্যাঁ, গরম ভাব বলতে হালকা লাল, সেরকম তো দেখিনি। আচ্ছা আচ্ছা। কিন্তু আর এটা কি কোনো এক্সরে করেছেন আপনি? এক্সরে করেছি, এক্সরেতে একটা কি একটা মানে শর্ট আছে বললো ওই জন্য এটা হয়েছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, এর চিকিৎসা রয়েছে। আপনি একবার আমাদের ওই এক্সরে প্লেটটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান, অথবা এক্সরে রিপোর্টটা আমাদের হোয়াটসঅ্যাপ মাধ্যমে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওখানে এক্সরে রিপোর্টটা পাঠিয়ে দিন। আমাদের এখান থেকে আপনাকে আবার কনফার্ম করে দেওয়া হবে যে এর ট্রিটমেন্ট আমাদের কাছে আছে কিনা। আয়ুর্বেদ মতে বলি যে কোনো রোগের কিন্তু ট্রিটমেন্ট আছে। আমাদের এনবিপিতে সব রোগের ট্রিটমেন্ট হয়, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ অবধি। কেন? অনেকে ভাববে যে সবই কি সারাতে পারা যায়? অবশ্যই সারাতে পারা যায়, কারণ এটা হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ কিন্তু যে কোনো রোগকে গোড়া থেকে একেবারে ঠিক করে। আর তার জন্যই যে কোনো রোগ, আয়ুর্বেদ কিন্তু কোনো সিমটমকে ঠিক করে না। আপনার পেটে ব্যথা হয়েছে, পেটের ব্যথাটাকে ঠিক করবে না। পেটের ব্যথাটা যেই কারণে হয়েছে সেই কারণটাকে ঠিক করে দিলে আপনার পেটের ব্যথা এমনি চলে যাবে। ওটা হচ্ছে সিমটম, ভেতরে একটা কোনো সমস্যা আছে তার জন্য। তেমনি ধরুন, আপনি খাবার খাননি, তার জন্য আপনার পেটে ব্যথা হয় না? খিদে পেলে পেটে ব্যথা হয়। আমার ওই পেটে ব্যথাটাকে ঠিক করবো না, আমি খাবার খাইয়ে দেবো আপনাকে, দেখুন পেটের ব্যথাটা চলে গেছে। আপনার গলা শুকিয়ে যাচ্ছে, তাহলে কি করব আমি? জল খাওয়াবো। জল খেলে গলার শুকানোটা এমনিই ঠিক হয়ে যাবে। আমি কি বোঝাতে চাইছি বুঝেছেন? আপনি কথার কথা দেখতে পাচ্ছেন না ভালো, তাহলে নর্মালি কি করবে? চশমা পরিয়ে দেবে না, সেটা না। আপনার যে রেটিনার পাওয়ারটা কমে গেছে সেইটাকে বাড়াতে হবে, সেটাও কিন্তু আয়ুর্বেদায় হবে। অনেকের দাঁতের প্রবলেম হয়, কি হয়? দাঁতে পোকা ধরে গেছে সেটা আলাদা কথা, ক্যাভিটি হয়েছে সেটা অন্য জিনিস। কিন্তু অনেকের আছে মাড়ি নড়ে যায়, অল্প বয়সে দেখা যায় যে মাড়ি দিয়ে রক্ত পড়ছে, অনেকের খুব দুর্গন্ধ হয় সেই মাড়ির থেকে, কারণ ওটা পাইরিয়া বলে একটা রোগ হয়ে যায় মাড়ির। সেখানে কি করতে হবে? ব্রাশ করলে ওটা ঠিক হবে না, ওটা ঠিক করতে হবে মাড়িটাকে, মাড়ির মধ্যে যে পুঁজ জমছে সেই ইনফেকশনটাকে ঠিক করতে হবে। বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? তেমনি আপনার যেটা ব্যথাটা হয়েছে, এই পায়ের ব্যথাটার জন্য আগে আমাদের দেখতে হবে কেন হয়েছে, তার জন্য রিপোর্টগুলো পাঠান। আর যদি না পাঠান, বা ধরুন আপনার কাছে নেই রিপোর্টটা এখন, বা আপনি করানো নি, যে কোনো, সবার কথাই বলছি আমি, তাহলে ডিরেক্ট চলে আসুন আমাদের কাছে। আমাদের কাছে এসে দেখান, আমাদের ডাক্তারবাবুরা তারপরে আপনার দায়িত্ব নিয়ে আপনার ট্রিটমেন্ট করবে, এবং এই প্রবলেমটা থেকে কিন্তু আস্তে আস্তে আপনার ঠিক হতে থাকবে। ঠিক আছে, একটু যোগাযোগ করুন। আমাদের রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয় এনবিপি তে, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। এবং আপনি যে কন্ডিশনে এলেন তারপর 1 মাস বা 2 মাস ওষুধ খাওয়ার পর কেমন আছেন সেটাও রিপোর্ট করে দেখিয়ে নেওয়া হয়। আপনাদের পছন্দ মতো সেন্টার থেকেই আপনারা রিপোর্টগুলো করে নিতে পারবেন। আর অবশ্যই যে কথায় ছিলাম, ডায়াবেটিস বা সুগার সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলে দিই আমাদের রিসেন্ট 2-3 সপ্তাহের মধ্যে কোথায় কোথায় চেম্বারে আপনারা কোন কোন ডাক্তারবাবুদের পাচ্ছেন। মেচেদা চেম্বার আছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন। আরামবাগে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর বি শর্মা আমাদের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা নিজে থাকবেন শিলিগুড়ি চেম্বারে। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়ায় ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর বি শর্মা, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যারিংয়ে ডক্টর আর দে, আসানসোলে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরীকে পাবেন আপনারা, বহরমপুরে ডক্টর এ হালদার, মালদাতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, দুর্গাপুরে আবার ডক্টর বি শর্মাকে পাচ্ছেন আপনারা, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পাবেন। আচ্ছা, এরপর রায়গঞ্জে বলে দিই, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকবেন, দিল্লিতে ডক্টর বি শর্মা 7 তারিখে থাকছেন দিল্লি চেম্বারে, হেরিয়াতে ডক্টর এ হালদার, হলদিয়াতে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। রিসেন্ট 2-3 সপ্তাহের মধ্যে এই চেম্বারগুলো রয়েছে বাইরে, কলকাতা হাওড়ার বাইরে। আমি বলে দিলাম সব জেলায়, আসাম, ত্রিপুরা, সর্বত্র আমাদের চেম্বার আছে। বম্বে, ব্যাঙ্গালোর, মুম্বাই,
দিল্লিতে চেম্বার, সব জায়গাতেই কিন্তু চেম্বার আছে। আপনার হেল্পলাইনে ফোন করে নেবেন। আচ্ছা, এবার বলুন কি আছেন, আরেকজন কেউ আছেন? হ্যালো, নমস্কার, হ্যাঁ নমস্কার। আমি সুজয় বলছিলাম কামারপুকুর থেকে। কোথা থেকে? কামারপুকুর। হ্যাঁ কামারপুকুর। হ্যাঁ, বলুন বলুন। বলছি আমার এই মানে মাথা হ্যাঁ, ছেলে থেকে একটু যন্ত্রণা করে বা ঘুরে থাকে। আচ্ছা, মাথায় যন্ত্রণা করছে। কোন জায়গাটায় মাথায় যন্ত্রণা করে একটু বলুন। এটার পিছনটার দিকে মানে দাঁত পুরো হয় আর চোখটা পুরো মানে ঘুমের লেজ চলে আসে। আচ্ছা, আপনার কি এমনি চশমা রয়েছে চোখে? না, চশমা নেই। আচ্ছা, কি ধরনের কাজকর্ম করেন আপনি? আমি কাজকর্ম বলতে ওই বসে কাজ করি একটা কারখানাতে। না, মানে চোখের কাজ কি বেশি হয় সেখানে? আর চোখের কাজও হয়। আচ্ছা, যাই হোক, আপনি প্রথম হচ্ছে আপনার একটু চোখটা পরীক্ষা করিয়ে দেখা উচিত। যে অনেক সময় চোখে পাওয়ার বাড়ে, সেটা আমরা যতক্ষণ না চোখের পাওয়ারটা টেস্ট করাবো আমরা বুঝতে পারবো না যে চোখের প্রবলেম হয়েছে কিনা। এটা হচ্ছে প্রথম। এটাই আমার দেখা দেয়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা মেন ব্যাপার হচ্ছে যে অনেক সময় আমাদের শরীর দুর্বল হলেও যদি বেশি এক্সেস কাজ করে ফেলি, টায়ার্ডনেস আছে, ফ্যাটিক আছে, রাত্রে ঘুম ঠিক মতো হলো না, সেখান থেকেও কিন্তু আমাদের মাথায় ব্যথা হয়। তারপরে আবার একটা হয়, যদি দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে সাইনাসের সমস্যা আছে, ঠিক আছে, সেখানেও কিন্তু দেখা যাবে যে কপাল ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, আর টন 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 করছে। রোদে বেরোলে ওটা কিন্তু আরো বেড়ে যায়। তো এইখান থেকেও কিন্তু হতে পারে আমাদের। আরো একটা প্রবলেম হয়, যেটা অনেকে বলা হয় যে একটা সাইড ব্যথা করে, অনেকে বাংলায় বলে যে আধ কপালি, সেটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা। এই মাইগ্রেন কিন্তু নার্ভের একটা সমস্যা, তো ওর থেকেও কিন্তু ব্যথা হয়, ঠিক আছে। সবগুলোর জন্য ট্রিটমেন্ট আছে এখানে। আয়ুর্বেদায় যে আমাদের ট্রিটমেন্ট গুলো হয় এনবিপি তে, শুধু মেডিসিনের দ্বারা নয়, আয়ুর্বেদার হ্যাঁ বলুন কি বলতে চাইছিলেন। হ্যালো, হ্যাঁ, বুঝতে পারলাম না কথাটা। এটা গেছে। কোনটা? আয়ুর্বেদের কথাটা যেটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনুন, টিভিতে শুনুন, তাহলে আপনি আরো তাহলে সুবিধা ফোন হবে, রেখে হ্যাঁ? টিভিতে শুনুন, আপনার কেসটাই বলছেন ডক্টর বাদুড়ি। হ্যাঁ, আয়ুর্বেদে যে ট্রিটমেন্ট গুলো আছে আমাদের এনবিপি তে হয়, আমাদের কোম্পানিতে হয়, যেটা আমাদের সংস্থায় হয়, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, সেটা শুধু ওষুধের দ্বারা নয় যে আপনি এলেন, আপনাকে দেখলো, ওষুধ দিয়ে দিল, আপনি ওষুধ খেয়েই যাচ্ছেন, ওরকম নয়। এখানে আয়ুর্বেদ ওষুধের পাশাপাশি রয়েছে আমাদের কি রয়েছে, আমাদের পঞ্চকর্মা থেরাপি রয়েছে। আয়ুর্বেদের পঞ্চকর্মা থেরাপি একটা বড় পার্ট, যেটা অনেক কঠিন রোগকেও কিন্তু সারিয়ে তুলতে সাহায্য করে। এবং যে রেজাল্টটা আসবে, আপনার রিপোর্ট, প্রথমের রিপোর্ট আর শেষের রিপোর্টের সাথে আপনি মেলালেই বুঝবেন আগে আপনার কি ছিল ট্রিটমেন্ট করার আগে আমাদের এখানে, এবং ট্রিটমেন্ট করে আলটিমেট যখন রেজাল্ট আমরা আপনাকে দেখাচ্ছি তখন আপনি কেমন আছেন তারও কিন্তু প্রমাণ পেয়ে যাবেন। একটু দেখিয়ে নিন। মাথা ধরছে, মাথা ব্যথা করছে, এটাও ফেলে রাখা ঠিক নয়। ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু আমি শুনেছি এই নানা রকম মাইগ্রেনের প্রবলেম, চোখের থেকে ওই মাথা যন্ত্রণা, গ্যাস থেকে হচ্ছে, এগুলোও কিন্তু রুটে গিয়ে সারাবে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। একটু হেল্পলাইনে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার। আমি সুজয় হালদার বলছি। আচ্ছা বলুন। একটু আমার সম্বন্ধে একটু জানতে চাই। আমার মানে আমার সুগারটা আছে, মানে সবসময় বাড়া রয়েছে। আচ্ছা, আপনি ওষুধ কি খান কোনো? অ্যালোপ্যাথি থেকে আমি ট্রিটমেন্ট করে করে ওষুধ খাচ্ছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। হুম, আমার মানে বাড়া বলতে খালি পেটে থাকলেও 120, আবার খাওয়া দাওয়ার পর করলে 150 হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এটা কি ওষুধ খাওয়ার পরে আপনার দেখছেন যে এইটা রয়েছে? রয়েই যাচ্ছে, হ্যাঁ। মানে দেখুন, আয়ুর্বেদ আপনাদের অনুষ্ঠানটা দেখছিলাম, তো আয়ুর্বেদিকের কোনো কিছু। হ্যাঁ, ভালো জায়গায় ভালো ফোন করেছেন। দেখুন, প্রথম বলবো অ্যালোপ্যাথিতে কিন্তু এটাকে সারিয়ে ফেলার কিছু নেই। আমাদের কি প্যানক্রিয়াসের কাজ কি, আমাদের যে ইনসুলিন সেটাকে তৈরি করে এবং সেটাকে ব্লাডে পাঠায়। কখন? যখন আমরা খাদ্য খাবার খাই তার থেকে গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ যখন ব্লাডে যাচ্ছে ইনসুলিনও তখন ব্লাডে পাঠানো হয়। এইবার ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের ওই সুগারগুলোকে ব্লাডের থেকে নিয়ে নিয়ে ধরে ধরে, মানে এরকম তুলে তুলে নিয়ে আমাদের বিভিন্ন যে কোষ আছে, সেল আছে, সেই সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, তুলবে আর ঢোকাবে। এটা হচ্ছে ইনসুলিনের কাজ। এবার যখন প্যানক্রিয়াসটা ড্যামেজ হয় বা তার এমন হলো যে সে পর্যাপ্ত পরিমাণে
সে ইনসুলিন তৈরি করতে পারছে না, যতটা ব্লাডে আছে ততটা তৈরি করতে পারছে না। কার্যক্ষমতাটা কমে যায় হ্যাঁ, প্যানক্রিয়াসের। তখন ও আরো বেশি চেষ্টা করে বেশি বেশি করে করতে, কারণ ও তো জানে ওখানে ব্লাডের মধ্যে বেশি সুগার আছে, তাহলে আমার বেশি বেশি ইনসুলিন লাগবে। করতে গিয়ে ও আস্তে আস্তে কিন্তু আরো ওর কার্যক্ষমতাটা আরো কমাতে থাকে, তার মানে ইনসাফিসিয়েন্ট ইনসুলিন তখন তৈরি হতে থাকে। আবার একটা জিনিস হয় কি, ইনসুলিনটা ধরুন তৈরি হয়েছে, কিন্তু ইনসুলিনের ক্ষমতাটা নেই যে ও ভেতরে সেলগুলোর ভেতরে ওই ইয়েগুলো ঢোকাবে, মানে সুগারগুলোকে ঢোকাবে। তখন ওটা কি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এগুলোর জন্যই দেখা যায় যে ব্লাডের মধ্যে সুগার বেড়েই থাকছে। ওষুধ খেলে কি হচ্ছে, যখন ওষুধ খাচ্ছেন তখন ইনসুলিনটা ওষুধের মাধ্যমে প্যানক্রিয়াসটাকে ভালো করছে না, ইনসুলিন বাইরে থেকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বাইরে থেকে ইনসুলিন দিচ্ছে, দিয়ে কি হচ্ছে, আমাদের আপনার ওই সুগারটাকে সেই মুহূর্তের জন্য কমিয়ে রাখছে, কিন্তু সুগার আলটিমেটলি কিন্তু ঠিক হচ্ছে না, ডায়াবেটিস ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমি যখন মানে ইয়ে করছি, মানে ধরুন 3 মাস বা 4 মাস ইয়ে মাপ করাচ্ছি, তখন দেখছি একই রয়ে যাচ্ছে, কোনোভাবেই কোনো কিছু ইয়ে হচ্ছে না। কতদিন ভুগছেন সুগারে? প্রায় 1.5 বছর হয়ে গেছে। আর বয়স কত এখন আপনার? বয়স হচ্ছে 38। এইবার কি হবে, আয়ুর্বেদ চিকিৎসা যখন আপনি করবেন তখন আপনার লাভটা এটাই হবে যে আপনার যে প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াসটাকে সক্রিয় করা হবে। ঠিক আছে, তবে কি হয়, যদি অতিরিক্ত দিনের পর দিন, বছরের পর কয়েক বছর চলে গেল, কারো 10 বছর 20 বছর এরকম চলে গেল, তখন কি হয়, প্যানক্রিয়াসটা একবারে ঘুমিয়ে পড়ে, একদমই কর্মক্ষমতা হারিয়ে যায়, তখন কিন্তু সেটাকে রিভাইভ করাটা প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, আপনার কি করতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি আসুন, আমাদের এখানে ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করলে দেখবেন আপনার শুধু ব্লাড ফাস্টিং আর পিপি নয়, আপনার HbA1c ওটাও দেখবেন আপনার নর্মাল আসবে, কারণ ওইটা দিয়েই সবচেয়ে ভালো বোঝা যায়। কারণ আজকে আপনি অনেকবার করেছেন বলে বুঝতে পারছেন একই থাকছে, কিন্তু ধরুন যে প্রথমবার করছে সে যদি ফাস্টিং আর পিপি শুধু করে, দেখা যাবে সেই দিন সে যেমন খাবার দাবার খেয়েছে তার উপরে বেস করে তো সুগারটা ব্লাডে থাকবে। দেখা গেল সেদিন নর্মাল আছে, তাহলে আপনি বুঝতে পারলেন না, বা সেদিন দেখাচ্ছে অতিরিক্ত বেশি আছে, আপনার ওষুধ চালু হয়ে গেল, পরের দিন দেখা গেল এমন কমে গেছে আপনার খাওয়া দাওয়ার ধরন যে আপনি মানে কি বলবো, যে সুগার এত ফল করে গেল যে আপনার শরীর খারাপ হয়ে গেল। মানুষ মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, তখনই আমি যাচ্ছি ডাক্তারের, তখন একটা ওষুধ দিচ্ছে, তখনকার জন্য আবার সেটা আবার ইয়ে হচ্ছে। ঠিক আছে, আপনার ঘাবড়ানোর কিছু নেই, আমাদের হেল্পলাইনে ফোন করুন, টিভির প্রোগ্রামটা পুরোটা দেখে নিন, আমাদের হেল্পলাইনে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। পুরনো রিপোর্ট থাকলেও ভালো, না থাকলেও চলে আসুন, তা দিয়ে কোনো অসুবিধা হবে না। অনেক সুগার পেশেন্ট, অনেক ডায়াবেটিসের পেশেন্টরা কিন্তু এনবিপিতে আসছেন। ধীরে 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 একদম রুট থেকে এই ডায়াবেটিসটাকে নির্মূল করা হচ্ছে, প্যানক্রিয়াসটাকে সুস্থ করে দেওয়া হচ্ছে। আপনারা আসুন, কলকাতা, হাওড়া বা অন্যান্য যে কোনো চেম্বারে হেল্পলাইনে ফোন করে চলে আসুন। আচ্ছা, কে আছেন আবার? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি আগরডি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার মানে ফ্যাটি লিভারের মানে সমস্যা রয়েছে। আচ্ছা, বয়স কত? 24। ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কতদিন ধরে আপনি দেখতে পাচ্ছেন? বেশ অনেকদিন ধরেই মানে দেখতে পাচ্ছি, আর এখন অনেকটা মানে আলট্রাসোনোগ্রাফি করেছিলেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি সমস্যা হচ্ছিল যখন আপনি করতে গেলেন টেস্টটা? কি ছিল, পেটে ব্যথা ট্যাথা ছিল? প্রচন্ড মানে ব্যথা ছিল একটা, তো তখনই মানে ডাক্তার দেখালাম, আর প্রচন্ড মানে বমি হচ্ছিল। আচ্ছা আচ্ছা, ওটার মধ্যে কি কিছু গ্রেড দিয়েছে? গ্রেড 1, গ্রেড 2 ছিল। গ্রেড 2 কতদিন আগের কথা বলছেন এটা রিপোর্টটা? এটা 24। আচ্ছা, মোটামুটি ধরুন 5-6 মাস হয়ে গেছে। 5-6 মাস হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে আমার মানে হ্যাঁ বলুন। অনেকটা আর কি মানে বেড়ে গেছে, এখন 95-94 ওরকম। মানে হাইট কত আপনার? ওভার ওয়েট হয়ে, হাইট 5 ফুট 3। আচ্ছা বাবা, তাহলে তো সাংঘাতিক বেড়ে গেছে আপনার। সাংঘাতিক। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, ওভারওয়েট বা ওবেসিটি এই জিনিসটার সাথে যদি সুগার থাকে তাহলে কিন্তু খুব মারাত্মক। আপনাকে আমি কিন্তু সতর্ক করছি, এটা শুধু আপনার সুগার বাড়া নয়, আপনার হার্টের প্রবলেম, আপনার কিডনির প্রবলেম,
খুব তাড়াতাড়ি নিয়ে আসবে কিন্তু। এবং লিভারও, এবং fatty লিভার, liver, হ্যাঁ। ফ্যাটি লিভার তো আছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আপনি প্রথম যেটা করবেন, আমার কথা শুনে চলুন, আপনার উপকার হবে। প্রথম যেটা করবেন, আজকে এই মুহূর্ত থেকে বাইরের সব খাওয়া বন্ধ করুন। ঘরে শুধু ভেজিটেবলস, ডাল এগুলো দিয়ে খাওয়া শুরু করুন। ভাতের পরিমাণ যা আছে তার থেকে একদম কমিয়ে ফেলুন যতটা সম্ভব। তাহলে আপনি মনে করবেন যে এনার্জি পাবেন কোত্থেকে? এনার্জি আপনি প্রোটিন থেকেও পাবেন। এবং আপনার শরীরের যখন যতটা ক্যালোরি দরকার, সেই শরীর যখন ক্যালোরি পুরোটা আপনার খাবার থেকে পাবে না, তখন শরীরে যে ফ্যাট জমে আছে সেই ফ্যাটটাকে ও জ্বালাবে, ঠিক আছে, বার্ন করবে, করে করে এনার্জি নেবে। কারণ একটা ফ্যাটের এনার্জি অনেক বেশি কার্বোহাইড্রেট থেকে। এটা যেমনি পার গ্রাম 4 ক্যালোরি, ওটা হচ্ছে 9 ক্যালোরি ফ্যাট, একটা ফ্যাট মলিকিউল, ঠিক আছে, মানে পার গ্রাম। তো সেই হিসাবে আমি বলছি যে ভাতের পরিমাণ, ভাত, আটা, রুটি, মুড়ি, চিড়ে, খই সব একই জিনিস, এটাকে কমাতে হবে। চেষ্টা করুন নর্মাল ভাত না খেয়ে যদি পারেন ব্রাউন রাইস খান, ব্রেকফাস্টে রুটি না খেয়ে ওটস খান, ঠিক আছে, এইভাবে মেনটেন করা শুরু করুন এবং খুব তাড়াতাড়ি আমাদের সাথে দেখা করুন। কারণ এটা আপনার হিতে বিপরীত হতে পারে। যে কন্ডিশনগুলো আপনি বললেন এগুলো কিন্তু গুড সাইন না। Immediate আপনার fatty লিভারের liver-এর, হ্যাঁ। গ্রেড 2 ছিল, আজকে যে গ্রেড 3 হয়নি আপনি জানেন না। এরপর আর গ্রেড 4 বলে কিছু নেই, সিরোসিস অফ লিভার আছে, ঠিক আছে। তো ওইটার দিকে মাথায় রাখুন। তারপরে কি হচ্ছে, এত বেশি ফ্যাট, আপনার হাইপার টেনশনের প্রবলেম যে কোনো সময় হতে পারে যদি এখনো না হয়ে থাকে। আর বয়সটাও কম, একদম 24 বছর। হ্যাঁ, তো সারা জীবন পড়ে রয়েছে আপনার। তার পাশাপাশি আপনার যেটা, সেটা হচ্ছে আপনার কি বলবো, সুগার, ঠিক আছে, সুগারও আসতে পারে। সুগারও আসতে পারে। হ্যাঁ। তো এইগুলো মাথায় রেখে চলুন। হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, এগুলো সবগুলো হতে পারে। প্যানক্রিয়াস কিন্তু ড্যামেজ হয় ওভার ওয়েটের থেকেও। লিভার ফ্যাটি হয়ে যায় যেমনি প্যানক্রিয়াসও ফ্যাটি হয়ে যায়। এগুলো মাথায় রেখে চলুন এবং খুব তাড়াতাড়ি আমাদের নিয়ারেস্ট ক্লিনিকে এসে আপনি কিন্তু দেখিয়ে ট্রিটমেন্ট শুরু করুন, ইমিডিয়েট সিরিয়াস হয়ে যান এবং ট্রিটমেন্ট শুরু করুন। আচ্ছা, কে আছেন আবার? হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে। আমি বান্ধবী বলছি। ট্যাংরা থেকে বান্টি দাস, বলুন কি হ্যাঁ, প্রবলেম? আমি স্যারে হ্যাঁ, জোরে জোরে বলুন। কোথায় যাচ্ছি? কি কি হয়েছে হচ্ছে? বলুন, কি হয়েছে? কোথায় যাচ্ছি? থাইরয়েড, মোটাই যাচ্ছি। মোটা হয়ে মোটা হয়ে যাচ্ছেন। যাচ্ছে। কত ওজন কত? আমার 90। 90। কি খাবার খেতে ভালোবাসেন আপনি? আমি বেশি মুড়ি খেতে ভালোবাসি। মুড়ি খেতে ভালোবাসেন? মুড়ির সাথে চপ খান? না। শুধু মুড়ি? মুড়ির পরিমাণটা বেশি হয়ে যায়, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, দেখুন অনেকেই মুড়ি খাবার খেতে ভালোবাসে। একটা কাজ করতে হবে, আপনি মুড়ি, খই, চিড়ে, ভাত এগুলোকে কমাতে হবে। তার পরিবর্তে আপনি বেশি করে আপনি সবজি খান, ডাল খান, বা ধরুন কোনো সময় মাছ খেলেন, মাংস খেলে সেটা চিকেন খাবেন, মাটন খাবেন না, ঠিক আছে, ডিম খাবেন, ডিম খেলে প্রোটিনের পার্টটা খাবেন, কুসুমটা খাবেন না। এইভাবে মেনটেন করুন, দেখবেন আপনার খিদেটাও কম লাগবে, প্রোটিন খেলে খিদে কম লাগে। এবং তার পাশাপাশি দেখবেন আপনার ওজনটাও কিন্তু আস্তে আস্তে কমবে। আর আমাদের একটা ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটা যদি আপনি এখানে এসে নিতে পারেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু ওজনও কমছে। এবং আনুষঙ্গিক যেসব সমস্যাগুলো থাকে, যে লিভারের সমস্যা যদি হয়েছে, সুগার, তারপরে হচ্ছে ধরুন কারো কারো ক্ষেত্রে দেখা যায় ব্যথা, এগুলোও কিন্তু আস্তে আস্তে ওজন, হ্যাঁ, ওজন কমালে হতে থাকবে, কমতে থাকবে। দেখিয়ে নিন, ইমিডিয়েট দেখিয়ে নিন। এত ফোন পায়, দুঃখ লাগে যে এত মানুষ রোগে ব্যাধিতে জর্জরিত, কিন্তু কি করবেন বলুন? রোগ ব্যাধি যখন আছে এটা সারিয়ে নিতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। আয়ুর্বেদের হাত ধরলে এনভিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার একমাত্র আপনাদের ভরসা। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বাগনান থেকে বলছি। কোথা থেকে? বাগনান থেকে বলছি। বাগনান থেকে। আচ্ছা বলুন, কি প্রবলেম হ্যাঁ। বলুন। সমস্যা হচ্ছে আমার একটা জায়গায় পায়ে আর কি চোট লেগেছিল কিছুদিন আগে। আচ্ছা এবার তখন এক্সরে করিয়েছিলাম, কিছু ধরা পড়েনি, কিন্তু জায়গাটাতে না আমার মানে খুব ব্যথা হয়, মাঝের মধ্যে টান ধরে জায়গাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো আপনি আমি, রিপোর্ট করিয়েছিলেন? হাইট দেখছিলাম, ভালো লাগছিল বলে আমি ফোনটা করে ভাবলাম একটুখানি আপনার থেকে পরামর্শ নিই। আচ্ছা, আপনার পায়ের যে টানটা ধরছেন কোনো এক্সরে বা কিছু করেছিলেন? করেছিলাম, তাতে কিন্তু কোনো
মানে কিছু ধরা পড়েনি সেরকম কিছু। আচ্ছা, আর যেটা পড়ে গেছিলেন তারপরে কোনো ড্যামেজ কিছু হয়েছিল? এমনি ফুলে মতো গিয়েছিল, এবার পেন কিলার খেয়ে আর বাম লাগিয়ে ঠিক হয়ে গেছে? ওটা ঠিক হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনার ওজনটা কেমন? 55। এখন কি সমস্যা হচ্ছে? পায়ের ওই জায়গাটা টান ধরছে। কোন জায়গাটা? ওই জায়গাটা বলতে কোন জায়গাটা বলছেন? মানে পায়ের জায়গাটা চোট লেগেছিল। হ্যাঁ, মানে জায়গাটা কোন জায়গাটা? ওই হাঁটুর নিচে। হ্যাঁ, হাঁটুর নিচে যে পেছন দিকটা, ওই জায়গাটা বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হাঁটতে গেলে টান হচ্ছে। দেখুন, ওটা কি হয় আপনার, ওটা আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলছি। টিভিতে শুনুন। হ্যাঁ, ওটা কি হবে, আপনার স্ট্রেচিং করতে হবে। মাসেলস গুলো আপনার টাইট হয়ে যাচ্ছে। টাইটনেসটা কমাতে গেলে এর জন্য পঞ্চকর্মা থেরাপি আছে আমাদের। সেটা হলে কি হবে, মাসেলের যে প্রপার টোন, যতটুক টাইট থাকা দরকার, না লুজ না অতিরিক্ত টাইট, যতটুক থাকা দরকার সেই টোনটা কিন্তু আপনার ঠিক করতে হবে। টোনটা ঠিক করতে গেলে আপনার মেইন যেটা করতে হবে, আপনার পঞ্চকর্মা থেরাপি করাতে হবে, ঠিক আছে? তার সাথে আমাদের কিছু আয়ুর্বেদিক ওষুধ আছে। এইটা না হলে দেখা যাবে কোনো সময় আপনি হাঁটতে গিয়ে আবার হট করে খিঁচ ধরে যাবে, ব্যথাটা এমন লাগবে আপনি ওটাকে কন্ট্রোল করতে পারবেন না। বা অনেকে দেখবেন রাত্রিবেলা খুব মানে ক্র্যাম্প হয়, মাসেল ক্র্যাম্প, সেটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি মাসেল ক্র্যাম্পই হচ্ছে এখন, যেটা আপনি টান ধরছে বলছেন। তো ওটাকে স্ট্রেচিং করাতে হয়। কিছু ব্যায়ামও আছে আমাদের, সেগুলো আপনি যখন আমাদের এখানে আসবেন, ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, আমাদের এখান থেকেই কিন্তু সেই ব্যায়ামগুলো আপনাকে দেখিয়ে দেওয়া হবে, রেগুলার ওটা করতে পারবেন। তাহলে ওষুধ, পঞ্চকর্মা, যোগাসন এই সব যখন একসাথে কাজ করবে, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা আপনার সেরে গেছে, আর সেটা পার্মানেন্টলি সারবে। আমাদের ডক্টরসরা আছেন, সব সময় আপনাদের সুপরামর্শ টিভির পর্দার মাধ্যমেই দিয়ে দিচ্ছেন। আর অবশ্যই যারা ট্রিটমেন্ট করাবেন, সিরিয়াস যারা, তারা কিন্তু হেল্পলাইনে ফোন করে নিন। আপনার কাছাকাছি কোথায় চেম্বার আপনি জেনে নিন। 9830235527 অথবা 37। কলকাতার ল্যান্সডাউন, খিদিরপুর ল্যান্সডাউন হচ্ছে দক্ষিণ কলকাতায় শিশু মঙ্গল হসপিটাল অপোজিটে আমাদের ক্লিনিক বা চেম্বার আছে এনবিপি ইউনানি অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টারে। খিদিরপুরে চেম্বার ক্লিনিক আছে, আচ্ছা হাতিবাগানে, আমতলাতে এবং মধ্যমগ্রামে। আর হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া দাসনগরের রেগুলার চেম্বার। বাকি বাইরের চেম্বারগুলো আমি বলে দেবো একটু পরে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলুন, কি সমস্যা বলুন। ডক্টর বাদুড়ি আছেন লাইভে। আমার ছেলে হ্যাঁ বলুন। 3 বছর বয়স, সব মানে পেকে যাচ্ছে মাথায়। কত আচ্ছা, বয়স বললেন? 15 বছর। 15 বছর, চুল পেকে যাচ্ছে। আচ্ছা, ওর পেটের গন্ডগোল আছে? হ্যাঁ, পেটে মাঝে ব্যথা করে, একবার ইনফেকশন ধরা দিচ্ছিল। হুম। আর বাইরের খাবার বেশি খায় নাকি? না না, এখন খাওয়াটা কমে গেছে, বাইরের খাবারটা খাই না। আচ্ছা, প্রথম কথা যেটা আপনার করতে হবে, শুনুন, ওকে বাইরের খাবার পুরো প্রচন্ড মানে খিদে হয়, খাই মানে বাইরের খাবার কেন, বাড়ির খাবারটাই ভালোবাসে, মাছ মাংস ভালোবাসে না সেরকম খেতে। আমি বলে দিচ্ছি আপনাকে, আগে শুনুন, তারপরে যা প্রশ্ন করবো উত্তর দেবেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ওর খাবারের পরিবর্তন করতে হবে। কেমন? বাইরের খাবার আজকে থেকে পুরো বন্ধ করে দেবেন। দুধের জিনিস এখন দেবেন না, ঠিক আছে? তৃতীয়ত হচ্ছে, আপনি আমায় বলুন এবার, আপনার বাড়িতে কজন লোক আছে, মানে মেম্বার কজন? 4 জন। আচ্ছা, এবার তেল কতটা লাগে? হ্যাঁ, রান্নায় তেল কতটা লাগে? তেল বেশি লাগে, তেল অল্পই হয়। না না, একটু বলুন আমায় যে কত লিটার তেল ইউজ করেন আপনি? 100 গ্রাম লেগে সারাদিনে। 100 গ্রাম তেল মানে 3 লিটার তেল লাগছে আপনার, বুঝতে পেরেছেন? 3 লিটার তেল মাসে লাগছে। এটাকে আরেকটু কমানোর চেষ্টা করুন। আমি একটু কথা আপনাকে বুঝিয়ে দিই। অনেকে ভাবে যে তেল দিলে রান্নার টেস্ট হয়। তেল দিলে রান্নার টেস্ট হয় না, রান্নার টেস্টটা হয় মশলাতে, ঠিক আছে? আজকাল অনেক পদ্ধতি রয়েছে যেখানে উইদাউট তেল রান্না করা যায়, এয়ার ফ্রায়ারে, ঠিক আছে? বিভিন্ন পদ্ধতি আছে, তেল ছাড়াও রান্না করা যায়, তাতেও খেতে স্বাদ লাগবে। আমরা সেগুলো করি, আমাদের নিজেদের বাড়িতেও আমরা এগুলো করি, যাতে তেলটা আমাদের শরীরে কম যায়। কারণ আজকালকার যত ভালোই তেল কিনুক না কেন, তাতে কিছু না কিছু ভেজাল থেকেই যায়, ঠিক আছে? এবার কোনটা সবচেয়ে ভালো আপনি কিভাবে বুঝবেন? সেটা তো বোঝার উপায় নেই। যতটা বোঝা যায় ততটা বোঝা গেল। এবার আমার দাবি মানে কাজ করতে কি হবে, যত কম তেল খাওয়া যায়। তো এটা মেনটেন করুন, তেলটা আর একটু কমিয়ে দিন। 3 লিটারটাকে প্রথমে 2 লিটার করুন, 2.5 লিটার করুন, ঠিক আছে? তাহলেও বলছি, আমার মানে আমি দুধ খেতে ভালোবাসি, দুধ খাই প্রত্যেকদিন, মানে 250 গ্রাম করে। না, দুধটা আমি বলছি কি ব্যাপারটা বলছি।
দুধ অনেকের সহ্য হয় না, ঠিক আছে, হ্যাঁ। সেখানে কি হবে, পেটের গন্ডগোল হবে। দেখবেন পায়খানা পরিষ্কার হচ্ছে কিনা, পায়খানা কোনোদিন নরম কোনোদিন শক্ত এরকম হচ্ছে কিনা, এগুলো জানতে হবে। ছেলেকে জিজ্ঞাসা করবেন যে তুই বাবা বল আমায় যে তোর এই এই প্রবলেম গুলো হচ্ছে কিনা। গেল। সবজি, শাক সবজি খুব বেশি করে খাওয়াবেন, ঠিক আছে, শাক সবজি খুব বেশি করে খাওয়াবেন, ভেতরটা তাহলে পেট ঠিক থাকবে। এবং দুধের জিনিসের মধ্যে একটা জিনিস খাওয়াবেন খুব ভালো, সেটা হচ্ছে দই। দই খাবে, টক দই, মিষ্টি দই না, চিনি দিয়ে খাবে না, টক দই খাবে, একটু বিট নুন দিয়ে খাবে, কোনো অসুবিধা নেই। এবং বাড়িতে পাতা টক দই হলে সবচেয়ে ভালো। অথবা ধরুন আপনি ওটাকে ঘোল করবেন, 100 গ্রাম টক দই নেবেন, 300 গ্রাম জল নেবেন, মিক্সির মধ্যে গোলাবেন, ঠিক আছে, ওপরে একটা দেখবেন ফেনা তৈরি হবে, ওই ফেনাটাকে তুলে ফেলে দেবেন, ওটা দেখবেন তেল 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 করবে, তার নিচের যে জলটা খুব পাতলা হবে, ওটাই উপকার। ওটার মধ্যে একটু বিট নুন দিয়ে রেগুলার দুপুরে ভাত খাওয়ার পর ছেলেকে দেবেন, দেখবেন ওর পেটের ভেতরটা আস্তে আস্তে ভালো হতে থাকবে এবং হজম শক্তিটা বাড়বে। পেট ঠিক না থাকলে লিভার ঠিক থাকবে না, লিভার ঠিক না থাকলে পেট ঠিক থাকে না। এই যে লিভার ঠিক না থাকাটা, সেখান থেকে কি হবে যে আমাদের চুলের মধ্যে, স্কিনের মধ্যে একটা এফেক্ট পড়বে, নেগেটিভ খারাপ এফেক্ট। তাতে কি দেখা যাবে, হজম শক্তি যেহেতু ঠিক থাকছে না, চুলের যে পুষ্টি দরকার সেটা চুল পাচ্ছে না, অটোমেটিক চুল পড়া শুরু করবে। আবার যদি স্কিনের কথা বলি, সেখানে দেখা যাবে যে স্কিনের মধ্যে লিভার যদি ভালো না থাকে বা হজম ঠিক মতো না হয়, স্কিনের মধ্যে গোটা উঠবে, ব্রণ উঠবে, কোন সময় দেখবেন যে হ্যাঁ, না এমনি একটা এই বয়সে উঠবে, এটা নর্মাল, কিন্তু বেশি ওঠাটার বলছি, দেখবেন খুব বেশি উঠবে, যখন বুঝবেন তো ওর পেটের সমস্যা আছে। এই ট্রিটমেন্ট আছে আমাদের কাছে, এগুলোর সবগুলোরই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে। যদি আপনার মনে হয় যে ছেলেকে পার্মানেন্টলি সুস্থ করব, পেটের গন্ডগোল এবং চুল পড়াটাকে ঠিক করব, চুল পেকে যাওয়াটাকে, ঠিক আছে, ঠিক করব, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কাছে একবার নিয়ে আসবেন। আমাদের এখানে খুব ভালো ট্রিটমেন্ট আছে এবং এই ট্রিটমেন্টের কোনো সাইড এফেক্ট নেই, ঠিক আছে, কমপ্লিটলি আয়ুর্বেদ ট্রিটমেন্ট। এবং আয়ুর্বেদ ট্রিটমেন্টে গোড়া থেকে কিন্তু একটা রোগকে সারানো হয় এবং সেখানে দেখা যায় কোনো সাইড এফেক্ট নেই এবং বারে বারে রোগটা ফিরে আসবে না, যে ওষুধ বন্ধ করলে আবার চলে আসবে তা কিন্তু হবে না, একেবারে কিন্তু জিনিসটাকে সারানো যাবে। ঠিক আছে, একটু মেনটেন করুন, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। পেটের রোগ এত ঘরে ঘরে এবং তার থেকেই কিন্তু এই লিভার ড্যামেজ। এবং এই যে আপনার ছেলে 15 বছরে চুল পাচ্ছে, রাস্তাঘাটে আমরাও দেখি অনেকেরই খুব কম বয়সে চুলগুলো সাদা হয়ে গেছে। আমরা ছোটবেলাতেও দেখি যে আমাদের বন্ধু বান্ধবদের এই লিভার প্রবলেম থেকে নাকি এগুলো হতো। এখন তো আবার পলিউশন আছেই, এত পলিউশন রাস্তায় বেরোলেই এগুলো একটা এফেক্ট করছে আমাদের শরীরে, মনকে এবং চুলে এবং স্কিনে, সর্বত্র আমাদের কিন্তু ব্যাড এফেক্ট আমরা পাচ্ছি। তো হেল্পলাইন নাম্বার তো খোলা, আপনারা যোগাযোগ করুন। আমি একটু আরেকবার বাইরের চেম্বারগুলো আপনাদের আরেকবার বলে দিই। রিসেন্ট বাইরের চেম্বারে কোথায় কোথায় কোন ডাক্তারবাবুদের পাচ্ছেন। মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর বি শর্মা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর বি শর্মা, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ ডক্টর আর দে, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, দুর্গাপুরে ডক্টর বি শর্মা, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন আপনারা, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, দিল্লিতে আবার 7ই এপ্রিল চেম্বার আছে, ডক্টর বি শর্মাকে পাবেন, হেরিয়াতে ডক্টর এ হালদার, হলদিয়াতেও ডক্টর এ হালদারকে পাবেন, আগরতলাতে ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন রিসেন্ট চেম্বার। আর কলকাতা, হাওড়া তো রেগুলার প্রতি সপ্তাহে চেম্বার আছে আমাদের এনবিপির। আচ্ছা বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি দমদম থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার সমস্যাটা হচ্ছে হাঁটুতে প্রচন্ড ব্যথা হচ্ছে। হাঁটুতে ব্যথা? আচ্ছা, আপনার কতদিন ধরে ব্যথাটা হচ্ছে? প্রায় 2 সপ্তাহ ধরে হচ্ছে এটা। আচ্ছা, কোনো ওষুধ টষুধ খেয়েছেন আপনি? না না না, ওষুধ খাননি। আর আপনার চেহারা কেমন, ভারী না পাতলা? ভারী চেহারা। ভারী চেহারা। কোনো চোট পেয়েছিলেন নাকি হঠাৎ করেই ব্যথাটা শুরু হয়েছে? না, হঠাৎ করে শুরু হয়েছে, বুঝতে পারছি না। আমি ঘুম থেকে ওঠার পর দেখি টান লাগছে খুব। হাঁটুতে টান লাগছে। আর হাঁটু ভাঁজ করতে গেলে অসুবিধা হচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, হাঁটু কাছতে গেলে অসুবিধা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। হ্যাঁ, ফোন রেখে টিভিতে শুনুন, বলে দেখুন, দিন এই স্যার। যে আপনার এটা কিন্তু আর্থারাইটিসের একটা সিমটম। ঠিক আছে, প্রথম শুরুতে এমনই হয়, অল্প ব্যথা থাকবে, মাঝে মাঝে ব্যথা করবে, তারপরে দেখা যাবে যে ঘুম থেকে উঠলে একটা পা ফেলতে গেলে অসুবিধা হচ্ছে, যে ভাঁজ করার থেকে সোজা করতে গেলে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, কারণ এই সময় কি হয়, আমাদের যে জয়েন্টের যে সাইনোভিয়াল ফ্লুইড, সেই ফ্লুইডটা কমতে থাকে, এবং যখনই ফ্লুইডটা কমে যাবে তখনই কিন্তু হার্টটার মুভমেন্ট করতে অসুবিধা হবে। যেমন ধরুন একটা দরজা আছে বাড়িতে আপনার, সেখানে কবজার মধ্যে ধরুন গ্রিজ দেয়া থাকে, ঠিক আছে, সেই গ্রিজগুলো আস্তে আস্তে ধরুন শুকিয়ে গেল, তখন দেখবেন আওয়াজ হয়। একটা দরজা বন্ধ করলেও একটা আওয়াজ হয়, দরজা খুললেও একটা আওয়াজ হবে। ঠিক আছে, ওই যে সেম জিনিস কিন্তু আমাদের জয়েন্টের মধ্যেও হচ্ছে। জয়েন্টের যখন ওই গ্রিজটা কমে যায় তখন কিন্তু এরকম শক্ত হয়ে যায় জায়গাটা, হাঁটু মানে ভাঁজ করতে অসুবিধা হয়, খুলতেও অসুবিধা হয়। এবং এইটা যদি দিনের পর দিন চলতে থাকে তখন কি হবে, যখন আপনি নিচু থেকে উঁচুতে উঠতে যাবেন দেখবেন কটকট করে আওয়াজ হচ্ছে, তার মানে হাড়ে হাড়ে ঘষা খাচ্ছে। এবার আপনার যদি হাড় দুর্বল থাকে, হাড় কিন্তু ক্ষয় হওয়া শুরু হবে। এগুলোকে মাথায় রাখুন। এবং একটাই কথা বলবো, এখন অল্প আছে, এটাকে ট্রিটমেন্ট করিয়ে নিন। এবং যেহেতু আপনার ওজন বেশি, তাহলে এটা আপনার হাড়ে বেশি এফেক্ট করবে। এবং আপনার বয়স যেটা আস্তে আস্তে মেনোপজের দিকে এগোবে, মেনোপজ যখন হবে তখন কিন্তু হাড়ের মধ্যে তার যে হাড়ের যে মজ্জাটা মানে রসটা, ওটা কিন্তু কমতে থাকে, হাড়গুলো ফোপড়া হতে থাকে। যখনই হাড় ফোপড়া হতে থাকবে তখন ঘষা খেলে কিন্তু আরো তাড়াতাড়ি হাড় ভাঙবে। খুব সাবধান। ওই কন্ডিশনটাকে যতটা আপনি দূরে মানে এড়িয়ে মানে ঠেলে দিতে পারবেন তত ভালো। তার জন্য কি একটাই নিয়ম, আপনার আসতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে, সেখানে আপনার ওজনও কমবে। কারণ ওজনটাও একটা কারণ আপনার ব্যথাটা বেশি বাড়ার জন্য। হাড় ক্ষয় হওয়া ভেতরের ব্যাপার, সেটাকে আমরা ঠিক করব। আপনার যে রসটা যাতে ঠিক হয় সেগুলো চেষ্টা করব। তার পাশাপাশি ওজনটাও কমতে হবে, নাহলে হাড়ের ওপরে কিন্তু চাপ পড়ছে। আজকে হাঁটুতে আছে, দুদিন পর কোমরে ব্যথা হবে, তারপরে ঘাড়ে ব্যথা হবে, বড় বড় জয়েন্টে কিন্তু ব্যথাগুলো সব ছড়িয়ে পড়ে আস্তে আস্তে। বাহ, একটু দেখিয়ে নিন যত তাড়াতাড়ি সম্ভব। ব্যথা যন্ত্রণা এগুলো ফেলে রাখলে বাড়তেই থাকে, কিন্তু সেটা কমিয়ে নেওয়াটাই দরকার। কি আছেন এবার? ভালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম, খালিল আহমদ। হ্যাঁ বলুন, মুর্শিদাবাদ থেকে কি প্রবলেম বলুন। প্রবলেম হচ্ছে আমার বয়স হচ্ছে 35। হ্যাঁ, প্রবলেম হচ্ছে মানে আমার কোমরে প্রচুর ব্যথা হয়। কোমরে ব্যথা, ওয়াইফের 35 বছর বয়স, তাই তো? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, কোমরে ব্যথা। ওনার চেহারা কি ভারী? মিডিয়াম। কত ওজন? কত? 60 কিলো। হাইট কত? 5.8। 5.8? 5.8। অনেকটাই লম্বা। 5.8 বলছেন তো? হ্যাঁ হ্যাঁ তার মানে 6 ফুটের কাছাকাছি। হ্যাঁ। তাহলে তো ওনার চেহারা ভারী হওয়ার কথা না, ওনার তো তাহলে কম আছে ওজন। 60 কেজি। ঠিক আছে, 60 কেজি কমই আছে ওনার। যেটাই হোক, এখানে আরেকটা কথা আপনাকে বোঝাই, তাহলে আপনি বুঝবেন। আপনি টিভিতে শুনুন, তাহলেই বুঝতে পারবেন কথাটা। সেটা হচ্ছে, যেমনি মোটা যাদের চেহারা হয় তাদের যেমনি কোমরে ব্যথা হতে পারে, আবার যারা রোগা তাদেরও হচ্ছে। আপনার যদি হাইটটা ঠিক বলে থাকেন আর ওজনটা ঠিক দেখে থাকেন, তাহলে 60 কেজি ওনার ওজন কম। ঠিক আছে, এইবার কি হবে, ওজন কম মানে সেখানে মাংসপেশির ভলিউমটাও কম। মাংসপেশির ভলিউম কম হওয়া মানে হাড়টাকে যে ধরে রাখার ক্ষমতা সেখানে কম। তাতে কি হচ্ছে, উনি হয়তো একভাবে বেশিক্ষণ বসে কাজ করছে, বা দাঁড়িয়ে কাজ করছে, রান্না করছে, বা বসে কোনো কাজ করছে, বা ধরুন ভারী কিছু তুলছে, তখন কোমরে চাপটা বেশি আসছে। প্রথমে একটা কাজ করুন, যে ওনাকে ভারী তোলা, সামনের দিকে ঝুঁকে কাজ করা, একভাবে দাঁড়িয়ে বা বসে কাজ করা, এগুলোকে স্টপ করে দিন। অল্প কাজ করবে, আবার মুভমেন্ট করবে, আবার দাঁড়াবে, দাঁড়িয়ে থাকলে বসবে, বসে থাকলে দাঁড়াবে, এগুলো করুন। তার পাশাপাশি একবার আমাদের কাছে নিয়ে আসুন, ওনাকে এক্সামিন করে দেখতে হবে যে হাড়ে কি হয়েছে। হাড়ে কিছু হলো না মাংসপেশির যেটা আমি বলছি সেটাই হলো, সেটা আমরা কিন্তু পরীক্ষা করে বুঝে যাব। অনেক সময় আরেকটা জিনিস হয়, হাড় কিন্তু বেঁকে যায়। হাড় বেঁকে গেলেও কিন্তু ব্যথার সৃষ্টি হবে। সেটা রোগা হোক মোটা হোক, যে কোনো মানুষের যদি হাড় বেঁকে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে তার কিন্তু ব্যথা হচ্ছে।
তো সেগুলো আমাদের কাছে এলে আমরা বুঝতে পারবো। সেইভাবে আমাদের এখান থেকে যখন ট্রিটমেন্ট করা হবে দেখা যাবে ওনার প্রবলেমটাও ঠিক হয়ে গেল আর ব্যথাও কমে যাবে। ব্যথা কমে যাবে। দেখুন, সব কারণেই কিন্তু ব্যথা যন্ত্রণা হয়। ক্যালসিয়ামের ঘাটতি হয়, অনেকে দেখবেন ক্যালসিয়াম খেতে হচ্ছে, অনেক রকম উপদেশ কিন্তু ডাক্তারবাবুরা দেন। সেটা রিপোর্ট বেসড, আমি বলি না, পরীক্ষা নিরীক্ষা করে ভালো মতো দেখে কারণটা জেনে তারপর নির্মূল করা হয়। আর আয়ুর্বেদে তো আমাদের এনবিপি আছে, ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার আমাদের পাশে তো রয়েছেই সর্বদা। ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলাম। ডক্টর ভাদুরী যেটা বললেন যে লাইফস্টাইল যখন ঠিক না থাকে তখন কিন্তু ডায়াবেটিসের প্রকোপটা বেড়ে যায়, চট করে অ্যাটাক হচ্ছে। তো আপনারা একটু কিভাবে মেনটেন করবেন চট করে জেনে নিন। ডায়াবেটিস হলে কি কি করা উচিত একটু, আমরা তো শুনি সবসময় হাঁটাহাঁটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, খাবারের দিকটা খুব মেনটেন করে চলতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে। তো 2 মিনিট আছে, তারপর আমরা একটু ইন্টারভিউ পার্টে চলে যাব। 2 মিনিটের মধ্যে একটু জেনে নিই লাইফস্টাইল মডিফিকেশন, ডায়াবেটিক পেশেন্টরা কিভাবে চলবেন একটু চট করে জেনে নিন। দেখুন, প্রথম কথা হচ্ছে ডায়াবেটিসের, টাইপ 2 ডায়াবেটিসের খাবার ব্যাপারটা, যেটা শর্করা জাতীয় খাবারটাকে কমিয়ে দেবেন, ঠিক আছে? এবং যেসব খাবারের মধ্যে চিনি রয়েছে, ডাইরেক্ট চিনি রয়েছে, ধরুন সেটা চিনিও হতে পারে অথবা কোনো খাবার যার মধ্যে চিনি রয়েছে, সেগুলোকে কমাতে হবে। কার্বোহাইড্রেট কমাতে হবে এবং চিনি যার মধ্যে আছে সেগুলোকে কমাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, আরেকটা ব্যাপার, রিচ খাবার বা মদ বা ধরুন বাইরের অতিরিক্ত তেলাক্ত খাবার, এগুলোকেও ঠিক করবেন, বন্ধ করবেন। তার কারণ হচ্ছে এগুলোও প্যানক্রিয়াসকে নষ্ট করে। প্যানক্রিয়াসের ক্ষমতা যদি কমে যায় অটোমেটিক সেখানে দেখা যাবে যে ইনসুলিনের প্রোডাকশন কমে যাচ্ছে, আলটিমেটলি ব্লাড সুগার বেড়ে যাবে। এটা। তৃতীয়ত আরেকটা ব্যাপার, খাবারটা যখন খাবেন আপনার খাবার শুধু খেলে হবে না, খাবারটা যাতে খরচা হয়ে যায় সেই পরিমাণেই খাবার খেতে হবে, ক্যালোরিটা যাতে বার্ন হয়। যদি আপনার খাওয়াটা একটু বেশি হচ্ছে তাহলে রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকুন। যদি দেখছেন যে এক্সারসাইজ না করতে পারছেন তাহলে খাওয়াটা কমাতে হবে। ডেইলি একটা কিন্তু স্যালাড খেতে হবে, ডেইলি স্যালাড। তার মধ্যে ধরুন আপনার গাজর, টমেটো, শসা এগুলো থাকবে। যার ধরুন ইউরিক অ্যাসিড আছে তাকে সে টমেটোটা বাদ দিয়ে আর শসা, গাজর, এগুলো খাবে, ঠিক আছে? রেগুলার খেতে হবে। তার পাশাপাশি সবজি যেগুলো খাবে তার মধ্যেই বললাম আমি, সেদ্ধ খাবারটা খেলে বেটার, এবং তার পাশাপাশি কম তেলে রান্না। এইভাবে মেনটেন করুন। আর আমাদের কাছে একবার আসুন, যাদের বেশি ডায়াবেটিস আছে, মানে ব্লাড সুগারটা বেশি আছে, আনকন্ট্রোলড আছে, বা দেখা যাচ্ছে ওষুধ মানে একদিন মিস করলেই বেড়ে যাচ্ছে, বা শরীর খারাপ লাগছে কোনো সময়, এইসব ব্যাপারগুলো হচ্ছে, তাদেরকে বলবো আমাদের এখানে আসুন, ট্রিটমেন্ট করান। ট্রিটমেন্ট করালে এটা পার্মানেন্টলি কিন্তু সলিউশন নিতে পারবে। ভবিষ্যতে আবার আমরা ডায়াবেটিস বা সুগার নিয়ে আলোচনা করব। অ্যালার্মিং রেটে বাড়ছে কিন্তু ডায়াবেটিস, সুগার, কনসিয়াস হতে হবে, অ্যাওয়্যার হতে হবে আমাদের। আজ আর সময় নেই, এবার আমরা স্টুডিও থেকে বিদায় নেব লাইভ প্রোগ্রাম থেকে, কিন্তু পেশেন্টদের কিছু ইন্টারভিউ বাইট আপনাদের শোনাবো। আবার পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই দেখা হবে। ডাক্তারবাবুতে অনেক ধন্যবাদ, ডক্টর ভাদুরী আজকে ছিলেন, তাকেও ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডক্টর ভাদুরী ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে। আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো, হ্যাঁ, আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি, এটাই প্রথমবার। আচ্ছা, আগে মলম লাগাতাম, মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা কেমন টান ধরতো, আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ, চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন, যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে।
ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি দক্ষিণ চব্বিশ পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য। আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, এলাকাতে ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। এলাকাতে ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট।